যাত্রা শিল্প উন্নয়ন নীতিমালা 2012 বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় 12 থেকে 18 জানুয়ারি 2023 14তম যাত্রা উৎসবের আজ দ্বিতীয় দিবস। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা প্রথমেই দেখবেন যাত্রাপালা মায়ের চোখে জল। পালাকার রঞ্জন দেবনাথ। যশোর থেকে আগত বঙ্গবাণী অপেরা যাত্রা দলের পালাটি আপনারা পরিবেশন করবেন। গতকাল তোমার এই শ্বশুরবাড়ি চলে গেছে। তোমার এই ঋণ জীবনে আমি কোনোদিন শোধ করতে পারবো না দেবীদা। মেয়েটাকে আমি শুধু পেটেই ধরেছিলাম, মায়ের কোনো কর্তব্য আমি করতে পারিনি, এমনকি আশীর্বাদ পাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি। এমন ভাগ্য নিয়ে আমি পৃথিবীতে জন্মেছিলাম। তারপরেও ওসব কোনো বলে কি লাভ? লাভ কিছুই নেই দেবীদা। মাঝে মাঝে ভাবি এসব কথা চিন্তা করবো না, তবে অন্তরে অন্তরস্থল থেকে বেরিয়ে আসতে চায় মুখ ফাটা কান্না। কেঁদো না অনুপ, কেঁদো না দেবীদা। আমার নারীত্ব, আমার মাতৃত্ব হাহাকার করে কাঁদে। দুটো সন্তানকে পেটে ধরেও আমি মা ডাক শুনতে পেলাম না। আবার তুমি কাঁদছো? তুমি যদি না থাকতে ওই মেয়েকে কেউ বিয়ে করতো না দেবীদা। হয়তো আমার মতো কোনো মাতাল চরিত্রহীনের হাতে পড়ে ওর জীবনটা আমারই মতো ব্যর্থ হয়ে যেত। আমি বলে ক্লান্ত। এই কদিন প্রচুর ধকল গেছে শরীরের উপর দিয়ে, তাছাড়া বয়সও হয়েছে। ভাগ্যে বিয়ে তো দিলে, এবার নিজে কবে বিয়ে করছো দেবীদা? বিয়ে এই বয়সে? তুমি কি বলছো? সংসারে সুইসাইড করছে এই বয়সে বিয়ের কথা বলা পাপ। শুধু পাপ নয়, সামাজিক মস্ত বড় অপরাধ। বাধাটা অবশ্য তোমার বয়সে নয় দেবীদা, বাধা কোথায় আমি জানি। জানো? বলো বলো, কোথায় বাধা? আমি তুমি আজও আমাকে বলতে পারোনি দেবীদা কেন? আমি তো তোমাকে বলেছি আমার দেহটা অশুচি হয়ে গেছে, অপবিত্র ফুলে দেবতার অর্ঘ্য সাজানো যায় না দেবীদা। তবু কেন তুমি বুঝতে পারছো না বলো দেখিনি? তোমার যুক্তির সঙ্গে আমি একমত নই অনু। ভুল কোনোদিন অপবিত্র হয় না। ভুল? এটা তোমার ভুল দেবীদা। ভুল নয়, এটা তোমার মনের কুসংস্কার। বর্বর দস্যুর হাতে যদি তোমার চরিত্র লুণ্ঠিত হয়েছিল, সেদিন তুমি স্বেচ্ছায় ধরা দিয়েছিলে না। তুমি স্বেচ্ছায় ধরা দিলে আমি তোমাকে মনে প্রাণে ঘৃণাই করতাম। দেবীদা কেন বুঝতে পারছো না দেবীদা? পারছি অনুমান পারছি। আর কোথায় তোমার বাধা আমি তাও জানি। প্রথম বাধা এই সমাজ আমাদের নিন্দা করবে, দ্বিতীয় বাধা তোমার ছেলে মেয়ে বড় হয়েছে। আমার কোনো তাড়া নেই। যদি কোনোদিন তোমার মনের সাড়া পাও আমাকে জানাবে। হ্যাঁ, গত বছর তোমার স্বামীর সন্ধানে আমি বস্তিতে গিয়েছিলাম। শুনলাম প্রতিবেশীরা বললে যে বছর 2 আগে পুলিশ নাকি তোমার স্বামীকে ধরে নিয়ে গেছে। নাম তো তখন কলেজেই পড়তো। সেই থেকে ছেলেটা আর খোঁজ নেই। হয়তো বাপের মতো কোনো ডাকাত দলের সঙ্গে ভিড়ে গেছে। কঠোর বাস্তবকে অস্বীকার করে লাভ নেই অনু। বাপের বিষাক্ত রক্তধারা ছেলের দেহে সংক্রমিত হবে, এটা আশ্চর্য হওয়ার কি আছে? আসলে রক্তের দাবিকে কখনো অস্বীকার করা যায় না। মাতালের ছেলে মাতালি হয়, ভদ্রলোক কোনোদিন হয় না। তুই কাঁদছিস কেন অনুরাধা? একদিন তুই মা হয়েছিলি, 3 বছরের নান্টু পেটে ছিল নন্দিনী। হঠাৎ ঝড় উঠলো, ভেঙে গেল তোর পাশের ঘর, চাপা পড়ে গেল স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। অনুরাধা নতুন নাম দিল পিছলি।
কি কিছু বুঝতে পারলাম না। কোথায় পালাবে জাদু? এই বাড়িতে আমি ঢুকতে দেখেছি। কি চাই আপনার? মার্জনা করবেন, মার্জনা করবেন। একটু আগে একটা পকেট মার আপনার বাড়িতে ঢুকেছে। বাড়িটা আমি করবো, মানে সার্চ করবো। আমি হচ্ছি কেরাতলা থানার বিচার রসময় দা। নেশা করে এসেছেন নাকি? আমি হচ্ছি কেরাতলা থানার বিচার রসময় দা। এই অন ডিউটিতে আমি নেশা করবো? তাই না যদি, তাহলে ভর সন্ধ্যাবেলায় এক ভদ্র মহিলার বাড়িতে অনধিকার প্রবেশ করেছেন কেন? আমি যদি মিস্টার মুখার্জির কাছে আপনার নামে রিপোর্ট করি। এই মুখোশটাকে আপনি চেনেন? বেশ ভালো করে চিনি। ওদের পুলিশ লাইনে শাহজাহান নাটকে আমি জাহানারা করে এসেছি। হ্যাঁ, মিস্টার মুখার্জি শাহজাহান করেছিলেন। আই সি, আপনি তাহলে সুনামধন্য অভিনেত্রী বিজলি দেবী। ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি। সত্যি অভিনয় করে সেদিন যে আপনি জানিয়ে দিয়েছিলেন সবার মুখে আপনার নাম শুধু বিজলি দেবী, বিজলি দেবী। আচ্ছা, আমি আসছি ম্যাডাম। ইচ্ছা করলে বাড়ি তো সার্চ করতে পারেন। আরে না না না, আপনি কি মিথ্যা কথা বলবেন? নিশ্চয়ই আমার দেখতে ভুল হয়েছে। নিশ্চয়ই বেটা আপনার বাড়িতে ঢুকে পাঁচিল টপকে পালিয়েছে। পালাবে কোথায় শুনে চাঁদ? ধরতে পারলে ওকে আমি সাজা করে দেবো। লাইনে যখন আছে লাইনগুলোকে পড়তে হবে। আচ্ছা, আসছি কই না ধরি ম্যাডাম। নমস্কার, নমস্কার। আশ্চর্য, মানুষের চেহারা দেখে বুঝবার উপায় নেই এমন সুন্দর চেহারার ছেলেটা নাকি পকেট মার। চলে গেছে বেটা, খুব জোর আপনাকে বাঁচিয়ে দিয়েছে। ধরতে পারলেন 3 মাস ঘর বাড়ি ছিল। আর তাছাড়া মারকুটে করে খাও। আর তাছাড়া পিস্তল উঠিয়ে বেটা যেভাবে আমার পিছু নিয়েছিল, একটা গুলি করলেন আমার আত্মারাম ছাড়া ছাড়া। কি নাম তোমার? প্রদীপ, করেন প্রদীপ। আমার বাবা বাড়ির সত্যির অসুবিধা আছে। কানা ছেলের নাম রেখেছে বদলোচন। মা নেই তোমার? মা থাকলে এই অবস্থা হয় আমার? বাবা বলেন মা নাকি এখান থেকে আরো অনেকদিন আগে মারা গেছে। আমি মানুষ হয়েছি বসে ছেলেদের সঙ্গে, তার সঙ্গে লেখাপড়া শিখেছি। হঠাৎ একদিন কলেজ থেকে বাড়ি বেরিয়ে শুনলাম যে আমার বাবা বেটাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ব্যাস বেরিয়ে পড়লাম পেটের ঠান্ডায়। তুমি হাসছো, হাসতে তোমার লজ্জা করছে না? চেহারা দেখে তো মনে হচ্ছে ভদ্র বংশের ছেলে। কলেজও পড়ছো বলছো, তাহলে পকেট মারতে ছিনতাই করতে তোমার বিবেকে বাঁধে না? দেখো, পেটের ভাত কেউ দেবে না। 3 দিন আমি বস্তির নোংরা ঘরে আমি বস করেছিলাম। কেউ দেখে একটা কাঁচা করিনি। পথে বেরিয়ে আমি বাবুদের কাছে দুহাত পেতে ফিরতে চেয়েছি। সবাই ছুটে দিয়েছে, অবক করে হাসি ভাবছে। আমার এই বয়সটা কম হলেও এই দুনিয়া থেকে আমি খুব ভালো করে জানি, চাইলে কেউ এরা একটা পয়সা বিক্রি দেবে না। যদি পারেন তাহলে শুরু ধরুন রাত্রি বেড়ে ওই সাতন্দের বুকের পাশে তুলে দিন। দেখবেন এই তামাম দুনিয়া আপনাকে মাঝে মাঝে আমার এই বিবেকটা ঘুমাতে এই জন্য অন্তরে অন্তঃস্থল হতে বলে ওঠে, হেতা নয় অন্য কোথায়, অন্য কোন খানে, কিন্তু কোথায় সে পথ আমি জানি না। কিন্তু কোথায় কবে দেখেছি আমি ঠিক
মনে করতে পারছি না, অথচ মনে হচ্ছে ওই মুখ যেন আমার খুবই পরিচিত। মায়েরা কে? সে দিবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পতি দেবতা শ্রী নটবর দত্ত। তুমি যে অবাক করলে মায়ের অনুরাধা। আমার নাম বিজলি, অনুরাধাকে আমি চিনি না। মায়েরি কত রঙ্গ তুমি জানো বা? কখনো তুমি ভারতেশ্বরী সুলতানা রেজিয়া, কখনো সম্রাট নন্দিনী জাহানারাম, কখনো মীরাবাই, আবার কখনো বিলাস সমানের তারা। তোমার রূপে অন্ত নেই বা, তোমার রূপে অন্ত নেই। কি জন্য এসেছো? বলছি বা বলছি, ভীষণ খিদে লেগেছে মায়ের, একটু সন্দেশ টন্দেশ থাকলে। নেই, আর থাকলেও আমি দিতাম না। কি যে বলো মাই, মেজাজ এবার ঠাট্টা হয়ে যায়। 3 বছর বাদে আমি জেল থেকে বেরিয়েছি, ভাবলাম প্রিয়জনের সান্নিধ্যে মনটাকে আমি একটু চাঙ্গা করে আসি, আমি তোমার চাঙ্গা। প্রিয়জন নই। আজ না, বাট একদিন তো ছিলে, একদিন তোমার হাতে হাত লেগে বলেছিলাম, যদি দাম হৃদয়ং নমঃ, যদি দাম হৃদয়ং নমঃ। সেটা আমার দুর্ভাগ্য। মায়ের অনুরাধা, তুমি সালা আমাকে চাটাং চাটাং কথা বলো না মায়ের, মেয়ে একবার ঠাট্টা হয়ে যায়। সালা দেহটা বইছে না, একটু আরাম করে বসা যায় না, ওখানে তুমি বসবে না। তোমার এই দামি আসনটা বুঝি অপবিত্র হয়ে যাবে। সতী সাবিত্রী, তুমি স্বেচ্ছায় চলে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। তুমি যখন বেরোসি কেন বলতো? একদম আমাকে পাত্তাই দিতে চাইছো না। এত করে খোঁজামত করলাম, মেয়েটাকে কার কাছে রেখেছ, ঠিকানা দাও, একবার দেখে আসি। হাজার হোক, আমি তো তার জন্মদাতা পিতা। তুমি যাবে কিনা আমি জানতে চাই। অনেক চালিয়েছো, আর আমি সহ্য করবো না। কি যে বলো ভাই, জেল থেকে বেরিয়েছি, হাতে একটা ফোনে। 3 বছর আমি খুব শান্তিতে ছিলাম, আমার অত্যাচার আমাকে সহ্য করতে হয়নি। নাটকে পড়াবার নাম করে প্রতি মাসে তুমি 200 করে টাকা দিয়েছো। বলো নাওনি? কি আশ্চর্য! বেটাকে তো আমি কলেজে ভর্তি করে দিয়েছিলাম, আজ বস্তিতে গিয়ে শুনি পালিয়েছে হারামজাদা। আরে আমি না হয় জেলে গেলাম, তুই 2 বছর কোন রকমে চালিয়ে দিতে পারলি না? কত দিতে হবে? 2000 দিলে হবে। অত টাকা আমার কাছে নেই, অল্প কিছু দিয়ে দিচ্ছি, তাই নিয়ে চলে যাও। এরপর যদি আসো আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। মনে রেখো, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। বাড়িটাকে তো ফাইন বানিয়েছে শালি। এরকম একটা বাড়ি করার স্বপ্ন আমার ছিল। আজকাল অভিনয় লাইনে মেয়ে ছেলে ভারী কদর। জগদীশ্বর, এই জন্মে তো হলো না, আসছে জন্মে তুমি আমাকে মেয়ে ছেলে করে পাঠিও, মেয়ে ছেলে করে পাঠিও। এই নাও, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। আমি কিন্তু অনর্থক বানাবো। নন্দিনী কি কলেজ হোস্টেলে আছে? নন্দিনী? নন্দিনী জেলে যাওয়ার আগে অনেক কষ্ট করে আমি জেনেছিলাম। নন্দিনীকে তুমি কলেজ হোস্টেলে ভর্তি করে দিয়েছো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নন্দিনীর জীবনে যদি ছোট তাহলে তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। তুমি আমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়েছো। আমার যদি নন্দিনীর সর্বনাশ করতে যাও, তোমাকে আমি কিছুতেই মার্জনা করবো না। কথাটা মনে থাকে। যাও বাবা, এই যে 2-4 দিন ভালো হয়ে চলা যাবে। শালি ভারী দিমাগ, আমি শালা ফটা দত্তের ছেলের নাটক। আমার পায়ের রাস্তার শিয়াল কুকুরের মধ্যে না মাল খেয়েছে। এই শালি, তুই আমাকে কি রোগ দেখাবি রে? তুই আমাকে কি রোগ দেখাবি? মেয়েটাকে বোধহয় কোনো ধনী ছেলের সঙ্গে ফিরিয়ে দিয়েছে। খোঁজে পেলে জামায়াত পাবে, আরামসে চলা যাবে। আমি ঠিক খুঁজে বের করবো, আমি ঠিক খুঁজে বের করবো। কথা শুনো, কথা শুনো, আপনি কি আমার কথা শুনো?
ভালোবাসার অভিনয় করছো। কোনোদিন বুঝতে দাওনি যে তোমার মা একটা ঘৃণিতা অভিনেত্রী। দেহটাই হচ্ছে তার মূলধন। আমার তো পুরুষের মনোরঞ্জন করাই হচ্ছে তার একমাত্র পেশা। তুমি বিশ্বাস করো আমি এসব জানতাম না। তুমি সব জানতে সুলতা, তুমি সব জানতে। জেনে শুনে তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো। উফ, তোমাকে আমি আমার ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু এই তার প্রতিদান। চলে যাচ্ছে, আমার বুকটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। কি করে যাবে এই সমাজের লোক মুখ দেখাবো? এত যদি ঘৃণা আমার উপর, তাহলে তুমি আমাকে আস্থা দাও। তুমি আমাকে মুক্তি দাও। তোমাকে চলে যাচ্ছি। ঠিক? হ্যাঁ, মুক্তি আমি তোমাকে দেবো সুজাতা। তবে ছাড়পত্র নয়, তোমাকে আমি এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। নিজের হাতে আমি তোমার গলা টিপে কি হলো? আমার অভিনয়টা আমি খুব ভালোভাবে করতে পারি। আমি তোমারে ভালো বেসেছি। আমি তোমারে ভালো বেসেছি। চিরসাথী হয়ে এসেছি। তোমারে ভালো বেসেছি। নমস্কার। তুমি এখানে? আমার বৌদি। ও আপনি আমাকে চেনেন? কিন্তু আমি যেন আপনাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, ওই বিদ্যাসাগরের জাতীয় নিবাসের কাছে। হ্যাঁ, ওইদিকেই আমার বাড়ি। আমার মনে পড়েছে। আপনি প্রায় বিকেল দিকে ওই ছাত্রী নিবাসে গেটে দাঁড়িয়ে থাকেন, তাই না? হ্যাঁ মা। ছাত্রীনিবাসে আপনার কেউ ছিল নাকি? হ্যাঁ, মানে আমার মেয়ে থাকতো। তাকে দেখতে ঠিক ওরই মতো। বলতে গেলে ওকে দেখতেই আমি ছাত্রী নিবাসে গেটে গিয়ে দাঁড়াতাম। কিন্তু তোমাকে যেখানে দেখতে পাবো
এটা আমি আশা করিনি মা। এবারে তো আমার বিয়ে হয়েছে উনি আমার স্বামী। বাহ, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। হ্যাঁ একেবারে আদায় কাজ করায়। মাসি, আর কি করো না? আমরা তোমার গুরুজন। তাই বুঝি গুরুজন না? দাদা আমার থেকে 2 বছরের বড়, অনলি 2 ইয়ার্স। আর তুমি তুমি তো আমার হাঁটুর বয়সী। আমি সেদিনও তোমার নাক দিয়ে শিকনি ঝরতে দেবো। ও পেলে। লাগছে 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 লাগছে। হ্যাঁ লাগছে। বলো, আপনি যদি রিয়াকে মারবেন? না মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবি থাকবি। এর যদি গুরুদেবের সঙ্গে কখনো ফাজলামো করতে দেখি, গুরুজন না কচু। হাঁটুর বয়সী মেয়ে তাকে আবার মাননি পাবো। আবার ঠিক আছে ঠিক আছে। এই কাম ধরার শোক যদি আমি না তুলেছি তা আমার নাম অসীমই নয়। কি করবে? যখন ঘুমাবে না তখন আচ্ছা করে তোমার মুখে আমি চুন কালি মাখিয়ে দেবো। হ্যাঁ। তোমার এই দেও ভাজের খুনসুটি আমার খুবই ভালো লেগেছে মা। আমার মেয়েটাও ছিল ঠিক তোমার মতো দেখতে। ছিল বলছে দেখছি। হ্যাঁ, আছে আছে, শ্বশুর বাড়িতেই আছে। তাকে দেখবার জন্য পাখির মতো মনটা আমার জানা ছেপটায়, কিন্তু কোনো উপায় নেই। আমি যে নিহাতি দূর থাকিনি। শোনো, আমার নাটকের নাম হচ্ছে বিষাক্ত সমাজ। স্বামী পরিত্যক্তা এক নারীর অশ্রু সজল করুণ কাহিনী। স্বামী হচ্ছে মদ্য জুয়ারি, তার চোখের সামনে একজন ধর্ষিতা হল সেই মেয়েটি। না, আপনি যা ভাবছেন তা নয়, চরিত্রটা খুবই ভালো। স্বামী যদি স্ত্রীকে পর্বত পশুর হাত থেকে রক্ষা করতে না পারে, সে বস্তুত মেয়েটি নয়। আমাদের এই নতুন সমাজ ব্যবস্থায় একটা অন্ধকার দিক আমি আমার এই বিষাক্ত সমাজ নাটকে উন্নত করার চেষ্টা করছি। আমি আপনার মেয়ের জন্য করেছি। নাটকের নায়িকা আপনি, আর আমরা দুজন রোমান্টিক নায়িকা। আমি তো আপনাকে মাসিমা বলি ডাকবো। আপনাকে তো আপনি বলবেন না। না মা, আপত্তি কিসে? আমি তো নিহাতি দূর থাকিনি, কিন্তু বাইরের চৌরাস দেখে সবাই ভাবে আমি খুব সুখে আছি, কিন্তু বুকের ভিতর যে সহস্র ধারায় রক্ত ঝরছে তার খবর কেউ রাখে না, কেউ না। বলছিলাম চরিত্রটা একটু বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বাবা, আমার খুবই ভালো লেগেছে। একেবারে নিখুঁত বাস্তব ছবি। পাঠ লিখে পাঠিয়ে দেবে। কবে রিহার্সালে আসতে হবে সেটাও জানিয়ে দেবে। আমি ঠিক চলে আসবো। দেখবেন শেষে আবার। না মা না, আমি কথা দিয়ে কখনো কথার খেলাপ করি না। আসছি মা নন্দিনী, আসছি। এই, এবার কিন্তু তোমার অগ্নি পরীক্ষা। কেন? আরে এতদিন কলেজ ফাংশনে যে অভিনয় করেছো, এবার তোমাকে পেশাদার অভিনেত্রী ওই বিজয় দেবের সঙ্গে সমান দলে অভিনয় করতে হবে। যদি ভালো করতে না বলে এই দর্শক তোমাকে একেবারে পাল চাপা দেবে। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো? কি? মহিলা এখানে যতক্ষণ ছিলেন অপলকে শুধু আমাকেই দেখছিল। কেন বলো তো? পরে উনি বললেন না তোমার মেয়ের সঙ্গে তোমার চেহারার হুবহু মিল আছে। তাছাড়া তোমার মুখটা এমন মিষ্টি যে আমার ইচ্ছা করে অপলক দৃষ্টিতে শুধু তোমার দিকেই চেয়ে থাকি। তাই বুঝি? তাহলে এসো, কাজ কর্ম ছিটাই তুলে দিয়ে আমরা দুজনে বগাবগির মতো বসে থাকি। তোমারে ভালো কি কম মানুষ মশাই, আমাকে দেশের ব্যাপারটা আলাদা। কই মাছ আপনি কত বড় দেখছেন? 100 থেকে 150 গ্রাম। 100 থেকে 150
500 গ্রাম 500 গ্রামের কই মাছ মোরা হাওয়ার মধ্যে ধরছি। আমার মতে মাছ আরে এই যে আর কবি কথা আরে আজ কবি না বলেন তাহলে মুই একদিন মামাকে বাড়ি গেছি, মামি কয় ভাই না তোমার কিন্তু দাই ভাত খাইতে হইব, তোমার মামা বাড়ি নাই। মুই কইলাম মামি তুমি দাঁড়াও আমি মুই আইতাছি, কইয়া আমি একবার বাইরে হইব না তা তুয়াতে হয় একেবারে খালি হাতে তবে হদরে একটা গামছা ঝুলছিল এইটারে মুই কান্দে হারাইয়া মাঠের দিকে চলে গেলাম। যাইয়া দেখি মাছটা হন 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 করে আওয়াজ আছে মানে দই না বাবা তারপর দক্ষিণ দিকে মুখ করে দেখি এক চাকমই মাছ আমার মধ্যে ভাইসে গেছে। তারপর নাক থেকে গামছা খান মুই একটু উঁচা করে বললাম আচ্ছা একটু খান বাদে দেখি মাছটা এক গামছা কই মাছ। বাতাসের মধ্যে কই মাছ বলি বড় তুমি কি গাঁজা টাজা খেয়েছো ও মাউসা, মুই গাঁজাও খাই নাই তাজাও খাই নাই বলেন তাহলে এই গামছাটা রে ভালো করে বাইন্দা তোর মাইরা মামি আমি তো দেখতে বাবা কই এত বড় কই মাছ বাইক না দেখি ওজন কইরা কইয়া পাশের বাড়ি থেকে তারি পালা আইনা ওজন কইরা দেখে এক একটা কই মাছ 1 কিলো 2 কিলো এখন বড় কই মাছ হয়ে গেছে 10 কিলো। তোমার গল্প কথা এতক্ষণে বুঝতে পারলাম পূর্ববঙ্গে বড় বড় কই মাছ পাওয়া যায় সমস্যা শুধু যে মাছ দুধ বলতেছে দুধটাও খায় না মোরা গাবের জলকে পাল দিছি আর আইস মোরা একটা গাবো সহে দেয় রান্না করে আছে কোথায় ওই বড় তুমি একটু বলবে বাবা বাজার করতে যাবো ও হো আইস তো কইতাম মই আমরা অন্য পরীক্ষা আমাদের মায়ের এসে মই একটু হেল্প করতে পারি মায়ের একটা বড় উপকার হলো না তো অবশ্যই গরিবের সংসার মেয়ের জন্য বাচ্চা রাখবো সে শান্ত আমার কোথায় সামান্য সুতোর মিস্ত্রি কাজ করে কটা পয়সা পাই করো আরে আমরা কিছু আছে না মই আছি না ওই জন্য আমরা মায়েরে রোজ 2 ঘন্টা করে পড়াই দেখবে আমরা মেয়ে নাচতে নাচতে কাজ করে বাজারে যাবে না বাবা? যাবো মা যাবো এক গ্লাসে সুতো আনবে তো? রঘুদাকে বললেই দেবে। আসল সেলাই সুতো আমি রঘুদার কাছ থেকে এনেছিলাম। লাল ছিল তো মই তোমার আইনা দেবো না থাক, তোমাকে আনতে হবে না, বাবা এনে দেবে। ওই ইয়ে হয়েছে বড় ওই গোটা 50 টাকা হবে তোমার বাবা বাবা আর আমার কাছে আগে কিছু পাবে তাতে কি হয়েছে তোমার নিজের ছেলের মতো যখন খুশি সেদিন খুশি সেদিন সব করে দেবো না কি বলো বাবা বড় এই না নাম সমস্যায় 500 টাকা নোট বাঙালি নাই আমি চিনি না। ঠিক আছে বাবা ঠিক আছে আমি এই বাজার থেকে ভাঙিয়ে নেব ও হ্যাঁ ওই বন্ধুরা ওই তুই ততক্ষণ পুরোনোর কাছ থেকে অঙ্কটা আর ইংরেজিটা একটু করে নে আমি বাজারটা সেরে আসছি বাবা বড় 3 কাজা পড়েছে বাবা এই 500 টাকাও হলে ভরবে না বাবা 500 টাকাও হলে ভরবে না আচ্ছা পটলদা, সেদিন আপনাকে বলে দিলাম আপনার কাছে আমি পড়বো না। আবার কাছে না মানে ইয়ে হইছে পুরো ডিম হয়েছে। না মানে ইয়ে কি ও অন্য ব্যাপার আছে তাই না? ব্যাপার কই না তো আমি বলবো পটলদা? কি কথা আচ্ছা পটলদা। কোথাও ও আপনি অঙ্ক আর ইংরেজি আচ্ছা আপনি আমার ছোট্ট একটা অঙ্ক করে সেদিন তো 2 দিয়ে কত হয়? এই যে আমার অঙ্ক হইল নাকি তুই চাই আমি যদি বলি না আর যদি বলি 2 এ 22 আর কি কও তুমি কি কও দুয়ের লাগে তুই সব কথা চাইবে বললা আর আমি যদি যোগ না করে পাশাপাশি বসিয়ে দিই তাহলে কেমন হয় মশা? আসলে অঙ্কটা আপনি কিচ্ছুই জানেন না। আসল কথা কি কও আপনি আমাকে ভালোবাসেন তাই না? মেয়েরা বুঝতে পারে। রঞ্জনা তোমার হাসি কান্না বড় মিট ও তাই বুঝি?
তুমি বিশ্বাস করবা দিকে যাচ্ছি না তোমার মুখে দিন থেকে দেখছি হেদিন থেকে মুই রাত্রে আর ঘুমাইতে পারি না মনটা খালি উড়ু উড়ু করে খালি খারাপ খারাপ করে বলতো না তুমি মোর মুখে একটু হাত দিয়ে দাও পুরা এবার সময় পাইল না কই তোমার বাবা বাবা আসেনি আসেনি ছিল আপনাকে প্রেম রেখে ধরেছে ওই শিগগিরই একটা বিয়ে করে ফেলুন নইলে আপনার মাথায় টাক পড়ে যাবে মশাই বলতো না কই চললা বলতো না আমার একটা মনে কাজ আছে ওই আপনার পাগলামি দেখলে আমার পেট চলবে না বুঝলে আর আমি আপনার কাছে কিন্তু করবো না কথাটা মাথায় রেখো মায়ের কাছে আসি বড় মিডিয়া এর তোমার কোন প্রেম রোগ দেখছ নাকি প্রেম রোগ কঠিন রোগ সহজে তা পারে না কোন ডাক্তারে না ধরে ওষুধ দিতে পারে না পারে না সারে না রে সারে না সারে না রে পারে না সারে না রে সারে না এই রকম যদি ওই বউ পাইতা ওর জীবনটা কিন্তু সার্থক হয়ে যেত আচ্ছা এই মুখ খানা কার মতো হইতো সুচিত্রা সেন না 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 হেমা মালিনী না না সাবানা না মৌসুমী না বিশ্বাস অত সুন্দর আবার হইব না তবে মা এখানের মুখখান বড় মিঠা আর সামনে যাইয়া মুজ দেখেন স্টার্ট করে সিগারেট ধরতে পারতাম সামু না গেলে যদি রাগ করে যাই আরে রাগ করে করুক জিগেলে কবু তোমার চুলার আগুনে মুই সিগারেট ধরাইতে আইছি এদিকে কোথায় যাচ্ছিলে? না 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 মানে কোথায় যাচ্ছিলে ওদিকে? বলতাম না Shut up, rascal! কি চাই এখানে? আপনি তো সব গরম করেন না ওই রসদি বাবু মোর বন্ধু ওই হেলরে দেখা করতে এক চড়ে মুন্ডু ঘুরে দেবো শুধু রজনী বাবু ওর বন্ধু মিথ্যে কথা বলবার জায়গা পাও নেই মুন্ডু কথা গান গেট আউট আই সে গেট আউট রাস্কেল নালি দেবো হাত খুশি দেবো এই তুমি দাঁড়িয়ে আছিস স্টুপিড যাও গাইতেন যা মানুষের বাড়িতে মানুষ হয় আল্লাহ বলা মুখে সাথে দেখা যায় দেখতে পাচ্ছ ওইটা পাই করছে মোরালা বাপু লোকের বলা ওই কথা তো ওইটা পাই করে না যাইতাছি রে বাবা যাইতাছি ওরে বাবা রে আবার ওই যাইতে না তোমার বাবা রে কই ওই সইলে গেছি ওই সল তো ওই সব দাম না ওরে বাবা যাইতাছি বাবা এটা কি রকম হলো ওই লোকটা কি জন্য আসে বাড়িতে কে গেছে তুই না ভাব বাবা জেনেছে কি তোর মতো কথা বলো না আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে রঞ্জনা ছোট মুখে বড় কথা একদম বলবি না আমি তোর বাবা নই যে যা আছে তাই বলে পার হয়ে যাবি আমি প্রতিম তত্ত্ব মানুষ খুন করতে আমার হাতটা বিন্দু মাত্র চেপে ওঠে না তাই করো না দাও না গলা ছুরিটা বসে মুখটা শান্ত হবে অবশ্যই সময় তো মুটু খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছো বলে তুই যা খুশি তাই বলবে আমার মনটা যেন পাথর দিয়ে বলো কিন্তু কেন রঞ্জনা
ভালো হবো। তোকে বিয়ে করে আমি সংসার করবো। আমাদের ছোট্ট একটা মেয়ে হবে। সে আমার গলা জড়িয়ে ধরে, বাপরে, না, পারি না। রাতের অন্ধকারে আমার দিনের সংকল্প মিলিয়ে যায়। তাই তো আমাকে হাত ধরতে লাগে। তাই রক্ত জন্ম দিয়েছে। রাতের চুরি খুন করেছে বাপ। বলেছে বাপ। বুঝতে বাপ নাই। শিশুর খাদ্য ভেজাল দেওয়া বাপ নাই। মাল গুদাম জাত রেখে বেশি দামে বিক্রি করা বাপ নয়। এই করে বহু লোক ধরে হচ্ছে। অথচ তারা হচ্ছে সমাজের মাথার মধ্যমণি। আর আমরা বড় বড় মাল খাচ্ছি। আর পাপ পুণ্যের বিচার করে খালি পেটে নিশিতা ভোগ করছি। কিন্তু হ্যাঁ, তোরা নাকি জনপ্রতিনিধি বলেছে সেই একটি এমএলএ টাকার ধরে বিক্রি হচ্ছে ভাবতে পারিস? আসলে মানুষের সততা বলে কিছু নেই। সব হচ্ছে একটা ঠক যন্ত্র মতলব। আমাকে খুঁজবে না। আরে বলো তো আমাকে খুঁজবে না। তবু তোমাদের সাবধান হওয়া উচিত। এসো এই সমস্যা বলছি তো আমি কিছু করিনি। আরে বলছি তো আমি তখন জানো না বাবা, আজ হয়তো কিছু করনি, কিন্তু পুলিশের রেড বুকে তোমার নামটা লাল কালি দিয়ে লেখা আছে। হয়তো রামকে না পেয়ে শ্যামকে তুলে নিয়ে যাবে। বলছি আমি কিছু করিনি তবু অত জিদ ভালো লাগে না। বন্ধু এসে শুনবে আমি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে মরেছি। এ বাবা রে বাবা, ঠিক আছে আমি মেনে নিলাম। আমার ঘাট হয়েছে নে চল কোন হাতে হাড়ির মধ্যে আমার বন্ধুকে রাখবি চল। ছেলেটা দেখতে শুনতে বেশ, পকেট মার না হলে আমার মেয়েটাকে বিনা পয়সায় পার করা যাবে। হ্যাঁ, দেখলে কেমন আমার মেয়ে। ওরে আমি তোর বাপ, তোর সামনে দাঁড়িয়ে আছি, এটুকু মাননি করবি না? হাত ধরে একবার গ্যাট এমন আছে রজনী। বড় বাবু না, আরে এই বাপ্পা যা বাবা, চিনতে পেরেছো তাহলে? আজ আমার পকেটে রেস্ট নেই। পুরনো বন্ধুরা আমাকে দেখলে সব ছাতা আড়াল দিয়ে চলে যায়। বিচিত্রই দুনিয়া। আপনার স্ত্রী কোনো সংবাদ পেয়েছেন বাবু? বেশি যাত্রা অভিনয় করছে। নিজে বিরাট একটা বাড়ি তৈরি করেছে। একটা মেয়ে ছিল, বেশ সুখে আছে। আর কোথায় যে বিয়ে দিয়েছে ছিল ছিল আমি জেলে যাওয়ার পরে সে হারামজাদা কোথায় যে পালিয়েছে ভগবানই জানে। আসলে তুমি জানো রজনী, কাজ যদি ভালো না হয় ফল ভালো হবে কি করে? তোর মা আরে নানকে তুই এখানে? চিনি মানে আমার গুণধর, আমার ছেলে। কি বলছেন নানকে? আমি তোর বাবা। হ্যাঁ? জন্মদাতা পিতা সেই কোম্পানির বাগানে ছিলাম, মনে নেই তোর? বাবা শব্দের অর্থটা কি তুমি জানো? বাবার কি কর্তব্য তুমি করেছো? জ্ঞান ভাবতে দেখেছি, হ্যাঁ কর্ম নেই যা আমি করিনি। মানুষের হাতে পায়ে ধরে আমি লেখাপড়া শিখেছি। বাবা বলে পরিচয় দিতে আজকে লজ্জা করে না। আমার বাবা নেই, মা নেই। আজ আমি এই মাটি ফুঁড়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছি। তুমি তোমার বাপ দেহে বিষাক্ত রক্ত আমার ধমনীতে বইছে। তোমার সমস্ত পাপ নীলকণ্ঠের মতো আমাকে হজম করতে হচ্ছে। আমি ভালো হতে চাই, কিন্তু পারি না, কারণ তোমার রক্ত আমার দেহে বিপথে নিয়ে যায়। আমি তোমাকে ঘৃণা করি। হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। নরকের ঘৃণ্য তুমি কি চেয়েও আমি তোমাকে ঘৃণা করি।
পাশের বাগানে দেখেছ ওর মা ওর নাম রেখেছিল নান্টু। কিন্তু ছেলের প্রভাবটা দেখলে ভাই এই সমাজে উন্নতি হবে কি করে? ছেলে যদি বাপকে না মানে সে সমাজ উচ্ছন্নে যেতে বাধ্য। আসবো বইকে তুমি হলে আমার পুরনো বন্ধু, আর তো কেউ ডেকেও জিজ্ঞাসা করে না। কথা কি জানো রজনী, হাতি দয়া করলে ব্যাঙেও কিন্তু এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি রজনী, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। প্রদীপ তাহলে এই নরমালের ছেলে। এ কথা আগে জানলে আমি কিছুতেই রঞ্জনার সঙ্গে মিলামিশা করতে দিতামই না। চলে গেছে। শোন রঞ্জনা, তুই প্রদীপের সঙ্গে মিলামিশা করবি না। ওর মায়ের চরিত্র খারাপ। আমি আগে বুঝতে পারিনি যে ওর বাবা হচ্ছে ওই নরমা দত্ত। নরমা বাবু বউয়ের চরিত্র খারাপ ছিল। আমি গরিব হতে পারি কিন্তু আমার বংশ মর্যাদা আছে। একটা ছেলের সঙ্গে তোর বিয়ে দেওয়া হচ্ছে, আমি বরং তোকে বিষ খাইয়ে মারবো। বিয়েতে মত দেবো না। আজ বলছো মায়ের চরিত্র খারাপ। আজ বলছো ওর মায়ের চরিত্র খারাপ। যখন হাসপাতালে পড়েছিলে, যখন হাসপাতালে তুমি পড়েছিলে, রক্ত না দিলে তোমার বাসার আশা ছিল না। ছেলে কিন্তু নিজে রক্ত দিতে বাঁচিয়েছিল। ছেলে কিন্তু নিজে রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল। তারপর হাসপাতাল থেকে ফিরে এসে, কে তোমার সংসারের হাল ধরেছিল? কে তোমার এই সংসারের হাল ধরেছিল বাবা? কে মাছ ডিম দুধ খেয়ে চাঙ্গা করে দিয়েছিল? কে তোমাকে মাছ দুধ খেয়ে চাঙ্গা করেছিল বাবা? সে পুরোটা ছেলে। সে ওই পুরোটাই ছেলে। ওই তখন তোমার বিবেকে বাঁধেনি। তখন তো তোমার বিবেকে এতটুকু বাধা দেয়নি। তোমার বংশ মর্যাদায় আঘাত লাগেনি। তোমার বংশ মর্যাদায় আঘাত দেয়নি। লাথি মেরে মুখ। তোমরা সেই জাতের মানুষ যাদের বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই। যদি সৎ বংশের ছেলে হয়ে থাকো, যে রক্ত দিয়েছিল সেই রক্তটাকে ফিরিয়ে দাও। বেশি কথা বললে মেরে তোর হাড় আলাদা করে ছাড়বো। আমি তো উচিত কথাই বলেছি। দেখো এতদিন টাকা দিচ্ছিল প্রদীপটা, তাই ছিল সে রত্ন। আজ সে হাত গুটিয়ে নিয়েছে বলে সেও আমার ছেলে। বাংলায় একটা প্রবাদ আছে। নিতে চাই দেয় না। বাবা আমার মাথাটা কিনে নিয়ে দে। ও যদি সৎ পথে রোজগার করে আমাকে টাকা দিত, আমি টাকা
বাবা নিষেধ করেছেন। বলেছেন বলেছেন তো লেখাটা তো ভালো ছিল কিন্তু লেখাটা তো ভালোই হয়েছিল। নাটক হচ্ছে নাটক হচ্ছে সমাজের দর্পণ। ভদ্র পোশাকের আর ভদ্র পোশাকের আড়ালে কত অসৎ মানুষ কত অসৎ মানুষ বাস করছে। একমাত্র একমাত্র লেখকরাই পারে তাদের মুখোশ তাদের মুখোশ খুলে দিতে। যদি এত বসে বসে না আপনি বসুন মাসিমা, আমি আপনার চায়ের ব্যবস্থা করছি। তা আমি এইমাত্র খেয়ে না মা, চা আমি এইমাত্র খেয়ে এসেছি। নন্দিনী, তুই বরং মিষ্টির ব্যবস্থা কর। না না আমি জানি। না না, না বললে আমি শুনবো না না বললে আমি শুনবো না। আপনি তো বলছেন আপনি তো বলেছেন আপনার মেয়ের মতো। আমি আপনার মেয়ের মতো। তাই যদি তাই যদি তাহলে আপত্তি করছেন কেন? তাহলে আপত্তি করছেন কেন? আপনার সঙ্গে কথা বলুন আপনারা ওর সাথে কথা বলুন। বেশিক্ষণ আমি বেশিক্ষণ আপনাকে ধরে রাখবো না। আমি যাবো আর তোমার নাটকের চরিত্র তুমি তোমার নাটকের চরিত্রটা তুমি বললাম বলে তুমি বললাম বলে রাগ করলে না তো বাবা? না না, আপনি আমাকে তুমিই করবেন। তোমার নাটকের চরিত্র সম্পূর্ণ বাস্তব তোমার নাটকের চরিত্রটা সম্পূর্ণ বাস্তব। আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে। এই পুরুষ শাসিত সমাজে এই পুরুষ শাসিত সমাজের মেয়েরা যে কত অসহায় কত অসহায় এই জীবন্ত চিত্র তার জীবন্ত চিত্র এঁকেছিলে তুমি। দাদা বললে কি হবে আমাদের সমাজে আমাদের সমাজে মধ্যবিত্ত ভাবে আমরা নাটকে পাক ঘটছি আসলে আসলে বাস্তব বন্ধুরা তাদের নিজেদের চরিত্রটা ভুলে ফেলবে এই ভেবে অসীম, দাদা তোমার মনটা দুর্বল তাই তুমি নথি স্বীকার করলে আমি হলে ওই নাটকে অভিনয় করে ওদের দেখিয়ে দিতাম কোন অশুভ শক্তির কাছে আমি কোনদিন মাথা নত করিনি আর করতাম না আর যারা করেন তারা ভীরু কাপুরুষ আমি তোর অভিযোগ স্বীকার করছি, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করা কি ঠিক হবে? জন্মমাধব ছেলেরা কি কি নাম বললে অসীম? আমার বাবার নাম চন্দ্রমাধব ছিল একসময় জমিদার ছেলে ছেলেদের উনি মনে করেন খার তালুকের প্রজা কিন্তু সমাজ দ্রুত বদলে যাচ্ছে এই যুগের ছেলেরা কে কি হলো? কে হলো মাসিমালা? আপনি কি অসুস্থ বোধ করছেন হ্যাঁ বাবা, হ্যাঁ। আমার মাথাটা কেমন ঘুরছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি যে দাঁড়াতে পারছি না। আমি যাই। যাবেন না মাসিমা যাবেন না আপনি আমাদের বাড়িতে একটু বিশ্রাম করুন না অসীম না, বাড়ি না গেলে আমি স্বস্তি পাবো না। নন্দিনীকে বলে দিও আমি চলে গেছি। দেখি আপনি চলে যাচ্ছেন কেন? আমার শরীরটা ভালো নেই মা, আমার মাথা ঘুরছে। এখন আমি কিচ্ছু মুখে দিতে পারবো না। আমি আশীর্বাদ করে যাচ্ছি। তুমি তুমি সুখী হও, তুমি সুখী হও। এই তো সুস্থ স্বাভাবিক দেখে গেলাম। জানো, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছিলাম। আমরা নাটক নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ তুমি কান্নায় ভেঙে পড়লেন। সুস্থ মানুষ। বৌদি আমরা যাকে আপাত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক ভাবছি তার বুকে বইছে আগুনের শিখা সেই লাভার স্রোত বাইরে দিকে হতে যাবে না বৌদি বুঝতে হলে তার হৃদয়ের গভীরে প্রবেশ করতে হবে সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই বৌদি সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই অভিনয় করে গেলে না তো? ঠিক, সেই নন্দিনী, এভাবে কাউকে বিচার করতে নেই। অসীমের কথাই হয়তো ঠিক। মানুষের বাইরেটা দেখেই আমরা বিচার করি। যা ভেবেছি তাই একেবারে টু দি পয়েন্টে মিলে গেছে। শালা আমার আগে ভুল হবে। কে তুমি? আজকে বাবাজি আমার নাম নাটা দত্ত মানে শ্রী নটবর দত্ত।
বাবার নাম ফটিক দত্ত। এই অবশ্য ফাটা দত্ত বললে লোকে চিনতো বাবাকে। এই শহরে আমার বাবার নামে রাস্তাও আছে ফটিক দত্ত লেন। লোকটা পাগল নাকি? কি বললে মা জানেন কি আমি আমার পেট ভুলে গেছে তাই মনে হচ্ছে, কিন্তু আমি ছিলাম করি ব্যাংকে ব্যালেন্স কোনো কিছু অভাব ছিল না। লোকে বলতাম না রাজা তো রেসের মাঠের কি এই মানে জানো তো মহাজনের রাজা রেসের মাঠে রাজা। চাই তোমার এখানে আমার সঙ্গে তো তুমি না আজকে বলো আপনি। ও আপনি বলতে হবে ঠিক আছে আপনি বলবো। ও হ্যাঁ কি জন্য বলছিলাম, ও আপনার সঙ্গে আমার একটু আপনার সঙ্গে আমার একটু আলোচনা আছে। বলো। কিন্তু মহাজনের সামনে নতুনই হচ্ছে আমার স্ত্রী, যা বলবার তুমি ওর সামনেই বলতে পারো। বললাম ওর নাম হচ্ছে নন্দিনী। বাবা বেশ মিষ্টি নাম, চেহারাটা কেবল মায়ের মতো হয়েছে। যাই হোক তোমার সঙ্গে তো আপনার সঙ্গে আবার একটু আলোচনা আছে, ওর সামনে আমি আর কিছু বলতে চাই না। নন্দিনী তুমি একটু ভেতরে যাও, আমি জেনে নিই যে ওকে বলতে চাই। মিষ্টি বাচ্চাটা কোথায় আছো মা? সারাদিন আমার পেটে কিছু করেনি, সব ক্ষতি করিনি। বাবাজি বাবাজি আর গোটা কতক সামনে আগে বাবাজি। বাবাজি কি যা বলবার যা বলবার তাড়াতাড়ি বলো, আমার সময় কিন্তু দাম আছে। তা তো বটে সময়ের দাম আছে না, কিন্তু পেটটা আমার ঠিক করলো না। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঠিক আছে না থাকলে কি করা যাবে বাবাজি, না থাকলে কি করা যাবে। একটু আগে যে মেয়ে ছেলেটা এখান থেকে বেরিয়ে গেল, এই ছেলেটা স্টুপিড, ওর নাম অনুরাধা। ঠাকুরই বাবাজি, তো বেরের লাগে যেমন তুই তো ছোট লোক ওর সত্য টাকা। আস্তে বলো বাবাজি, একটু আস্তে বলো। চিৎকার চেঁচামেচি করলে তোমার মান মর্যাদা নষ্ট হবে। এই সমাজ তোমার মুখে থুতু দেবে, কারণ একটা বেশি যে কথাটা তুমি উচ্চারণ করলে, দ্বিতীয়বার উচ্চারণ করলে তোমার এই জীবটাই আমি টেনে ছিঁড়ে ফেলবো যাবো। নন্দিনীর মা বেঁচে নেই। এই বলেছে, আমি তো নন্দিনী বাবা। বাবাজি, আমি প্রমাণ দেবো। আমার প্রমাণ। এসো আমার সঙ্গে। আমি তোমার সব কথা শুনতে চাই। ওই ভদ্র মহিলা যদি মন্দিরে মা না হয়, তাহলে আমি তোমাকে জ্যান্ত মাটি চাপা দেবো। প্রমাণ দেবো। আর যদি তুমি প্রমাণ দিতে না পারো, প্রমাণ দিতে না পারলে তুমি আমার মুখে দড় ঝাড় জুতো মেরে মাথায় ঘোল ঢেলে বাড়িতে দূর করে তাড়িয়ে দেবে। আমি তো স্যার জানতাম এই বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছে অনুরাধা দত্ত। অনুরাধা? হ্যাঁ বাবাজি, তোমার শাশুড়ির আসল নাম হচ্ছে অনুরাধা দত্ত। আমি ওর পেছনে এসেছিলাম, দেখলাম এই বাড়িতে সে ঢুকেছে। দরজায় আমি চুপ করে বসেছিলাম, দেখলাম কাঁদতে কাঁদতে এই বাড়িতে বেরিয়ে গেলাম। তখনই বললাম এর ভেতরে কিছু খেলা করা আছে বাবাজি। যদি তুমি প্রমাণ দিতে না পারো, তোমাকে আমি এমন শিক্ষা দেবো যে জীবনে কোনোদিন তুমি ফেরত আসবে না। তুমি
আমার বুকে যে আগুন করে জ্বেলে দিয়েছো জান দিলে তোমাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে সব কি বলছো দেবীরা? নান্টুর নাম প্রদীপ। হ্যাঁ, আন্দোলনের লোকদের সঙ্গে যোগাযোগ করে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম। আমাকে যা না তাই বলে গালি দিলে। দেবীরা, তোমার উপর তার বিতশ্রদ্ধা। সে মনে প্রাণে তোমাকে ঘৃণা করে। ঘৃণা করে। নান্টু আমাকে ঘৃণা করে। তা তো করতেই দেবীরা। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, সহ্য করেছি অশেষ যন্ত্রণা। এক ফোঁটা মাংস পিণ্ডকে দিন দিন করে মানুষ করেছি, মুখে দিয়েছি আমি ভাষা। বড় হয়ে সে যদি ছোবল নাই মারবে, অথচ ওই ছেলেকে নিয়ে আমি কত স্বপ্ন দেখতাম, বুকে চেপে আমি আদর করতাম। মনে হতো চাঁদ আকাশের বুকে নয়, চাঁদ আমার বুকের মাঝে মাতৃঋণ শোধ করছে। আমার উপযুক্ত সন্তান ভাগ্য দেবীদা আমাকে বললে আপনি একটা চরিত্রহীন। আমার মাকে নরকে যাবার পথ আপনিই দেখিয়েছেন। অথচ তুমি তো জানো ওই নিষিদ্ধ পল্লী থেকে আমি তোমাকে উদ্ধার করে এনেছি। আর সেই ছেলে কিনা ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবীদা। নান্টুর সঙ্গে দেখা হলে আমি তাকে বলবো দেবীদার জন্যই আজ আমি কষ্টভাবে বেঁচে আছি। তোমার কাছে আমি একটা পরামর্শ চাইতে এসেছি অনুপ। কিসের পরামর্শ? পৈতৃক বিষয় সম্পত্তি যা কিছু আছে সব বিক্রি করে আমি পশ্চিমে চলে যেতে চাই। কেন? এখানে থাকলে ওই নন্দিনীর সংসারে ঝড় উঠবে। নন্দবরকে বিশ্বাস নেই, হয়তো একদিন ওই নন্দিনীকে যে বলবে তুই ওর ভাগ্নি নস। যদিও আমি অনিন্দকে সব বলেছি যেন নন্দিনীকে এ বিষয়ে কিছু না বলে। সত্যি ও যদি মেয়েটা সর্বনাশ করে আমি কুকুরের মতো গুলি করে মারবো। সহ্যের সীমা আছে দেবীরা। মুখ বুঝে আমি ওর অনেক অত্যাচার সহ্য করেছি। শুধু আমার জীবনটাই নয় দেবীরা, ছেলেটার জীবন পর্যন্ত ব্যর্থ করে দিয়েছে। নন্দিনী, আমাকে স্পর্শ করবে না। আমি আপনাকে মনে প্রাণে ঘৃণা করি। নন্দিনী, এই যে এই যে মহাপুরুষ, কেন তুমি এতদিন আমাকে বলনি? আমি একটা বারবারে কাঁদবে। ছি 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 ছি। তোমাদের সম্পর্কের কথা এতদিন কেন আমাকে গোপন করেছিলে? কেন আমাকে নিজে বাড়ি বলে পরিচয় দিয়েছিলে? আমাকে ছিছি করার আগে তোমার বিবেকটাকে আগে জিজ্ঞাসা করো না। শুনো, তুমি কি? তোমরা কি ব্রহ্মচারী সেজে লুকিয়ে রাখবার কি প্রয়োজন ছিল? নন্দিনী, কথা শোনো না, কথা শোনো। কি শোনাবে? কি শোনাবে তুমি আমার? তোমার যৌবনের কুৎসিত লালসা তামসা সব দিচ্ছি। নরকের পথে আমার আবির্ভাব। এই পৃথিবীতে শয়তানের জন্মের কারণে আমার জন্ম। কিন্তু কেন? কেন রাক্ষসী? কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? কেন আমার জন্ম বাঁচিয়ে তুমি আমাকে গলা টিপে শেষ করে দিলে? তুই ভুল করছিস
মতো চরিত্রে চরিত্রে দেবতার তোমার মতো একটা চরিত্রকে দেবতার নিয়ে আমি বসিয়েছি। আমি জানতাম আমি কি জানতাম বড্ড একটা লম্পটের সঙ্গে শিকার হয়েছে আমি শিকার হয়েছি। দেবী অভিনয় করতে বাবা সব আদায় করতে চাইছো অভিনয় করে তুমি আমার সহানুভূতি আদায় করতে চাইছো। ওরে বন্ধুরা আমি অনেক দেখেছি অভিনয় আমি অনেক দেখেছি। লক্ষ টাকা যৌতুক দিয়ে লক্ষ টাকার যৌতুক দিয়ে তুমি আমায় বিয়ে দিয়েছো। ভেবেছিলে তোমার পাপ চাপা দেবে। নন্দিনী নন্দিনী কিন্তু তা পারলে না কিন্তু তা পারলে না, কারণ পাপ কোনোদিন চাপা থাকে না। তোমাদের শিক্ষা দেওয়ার ভাষা তোমাদের ঠিকা দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না। পেটের সন্তানের পেটের সন্তান হয়ে তুই সন্তান সন্তান, এই সন্তান কে সন্তান? সন্তান সন্তান শব্দ তুমি জানো? আমি তোমাকে মা বলে আমি পরিচয় দিতে আমি তোমাকে মা বলে পরিচয় দিচ্ছি, ঘৃণা বোধ করি। তুমি একটা নরকের কীটকে বেটে, পুরুষের পাপ তুমি পরশার দাসী একটা পুরুষের পাপ পরশার দাসী। তুমি অন্যায় অন্যায় যতই করে থাকুক তবু উনি তোমার মা। কে মা কে মা? ও মা নয় ও মা নয়, রাক্ষসী। ও একটা রাক্ষসী। পিশাচী, কলঙ্কিনী। ও পিশাচী, কলঙ্কিনী। আমার ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বৌদি বৌদি! কত বুঝতে কথা বলছি কত বুঝতে কথা বলছি কত দুঃখে যে কথাগুলো বলছি। সেটা ভেতরে রাখো তো তুমি বুঝবে না, ঠাকুরপো। বুঝতে পারতে যদি বুঝতে পারতে যদি আমার মতো কলঙ্কিনী আমার মতো কোনো কলঙ্কিনী মায়ের পেটে তুমি জন্ম নিতে। বৌদি সর্বাণী আমার নরকের পা সর্বাঙ্গী আমার নরকের পাপ। আমি যদি মরে যেতে পারতাম, এই লজ্জা থেকে এই লজ্জা থেকে আমি নরকে যেতাম। বৌদি আমি আপনার কাছে বৌদির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি বা দাদা আমি বা দাদা জানতাম না কেউ জানতাম না। এখানে বৌদি এখানে এসে একটা ছিটছিট করবে। দাদার সঙ্গে আমার দাদার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। বৌদি হয়তো আড়ালে দাঁড়িয়ে সেসব শুনেছি, তার জন্য বিভ্রাট। অসীম অনিন্দ দাদা দাদার মন সংকীর্ণ, কিন্তু 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 ভয় হচ্ছে, বাবা কি ভয় হচ্ছে আমার বাবাকে নিয়ে। বাবা প্রথম থেকে বাবা প্রথম থেকে আপনাদের উপর বিরূপ। তবে চিন্তা তবে কোনো চিন্তা করবেন না, মা আমাদের পক্ষে আছে। বৌদির জন্য বাবা বৌদির জন্য ভাববেন না, ওকে আমাদের উপর ছেড়ে দিন, আমরা এখানে আমরাই ওকে ম্যানেজ করে নেব। বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো অসীম, নন্দিনীর জন্যে নন্দিনীর জন্মে কোনো কলঙ্ক নেই। আপনি অযথাই দুঃখ আপনি অযথাই দুঃখ পাচ্ছেন মাসিমা। যুগ যুগ ধরে আমাদের যুগ যুগ ধরে আমাদের সমাজে উপেক্ষিতা উপেক্ষিতা নারীরা আজও সেই অবস্থা আজও সেই অবস্থা অবস্থার কোনো পরিবর্তন নেই। আপনাকে আসামির কাঠ করে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা দেখেছি আমরা যদি একটুখানি চিন্তা করে দেখি, কেন আপনি এই পথ বেছে কেন নিয়েছেন? কেন আপনি এই পথ বেছে নিয়েছেন, তাহলে আর বিনা বিদ্বেষ আর ঘৃণা বিদ্বেষ থাকবে না। দেবিদা হ্যাঁ, আমি এখন আসি মাসিমা, আপনারা আসুন। আমি চলে যাচ্ছি অনুরাধা, অনেক অনেক দূরে চলে যাবো। দুটো দিন হয়তো আর তোমার সঙ্গে দেখা হবে না। দেবিদা দোষ তো নয় অনু, দোষ ওর নয় অনু, দোষ আমার অস্তিত্ব। দোষ আমার এই পুরো অদৃষ্টে। করতেছিলাম সেই করতে চাইলাম সেই ভাগ্য বিষয়ে ভাগ্যদোষী বাদল হয়ে গেল। বিধাতার বিধাতার ওই কপালটাই যা লিখে দিয়েছে তা কেউ খণ্ডাতে পারবে না অনুরাধা, কেউ খণ্ডাতে পারবে না। অনুরাধা কাছিস করে বলতে পারি যাচ্ছিস কেন বাবা? নিজের পেটের মেয়ে তো বিরক্ত করা নিজের পেটের মেয়ে কেন বলছো বলে তোকে বড় করে বলেছে বলে মৃত্যু তুমি বলেনি তোকে কিছু বলেনি। তোর বিবেক সেদিন আত্মহত্যা তোর বিবেক সেদিন আত্মহত্যা করতে চেয়েছিল, তুই রাজি হসনি। তুই রাজি হসনি।
পাপ করেনি? কেন কেন তাকে এই পৃথিবীর আলো বাতাস থেকে আমি বঞ্চিত করব? আজ সেই সন্তান আমাকে বলে গেল পার্বণিতা। এসেছি বাবা। এসেছি হিসাব হিসাব নিকাশ করতে এলাম। হিসাব? কিসের হিসাব দেনা? সেই হিসাব বুঝতে পারছো না? তুমি তুমি আমার মা। 10 মাস 10 দিন গর্ভের অন্ধকার রেখে আমাদেরকে মানুষ করেছো। এই পৃথিবীতে জন্ম দিয়ে বুকের দুধ খেয়ে আমাদেরকে বড় করে দিয়েছো। আমাদের মুখে ভাষা দিয়েছো, তার প্রতিদান দিতে হবে না? প্রস্তুত হও রাক্ষসী। বলো একটু পরে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তুই আমাকে খুন করবি না? মৃত্যুকে তোমার বড় ভয়, তাই না রাক্ষসী? তাই তো সেদিন তুমি আত্মহত্যা না করে গৃহত্যাগ করেছিলে। ভাবলে না যে যাদেরকে তুমি এই পৃথিবীর আলো বাতাস দিয়েছো তারা তারা কোন পরিচয় নিয়ে এই সমাজের মুখে বড় হবে? তারা বেঁচে থাকবে কি পরিচয়? তার কোনো ভাবে রক্ত মারা আগুন ধরে যায়। আমার সাহিত্য প্রত্যেকিত হলো। আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। প্রস্তুত হও রাক্ষসী, প্রস্তুত হয়ে যাও। আমি প্রস্তুত। ওরে নান্টু, এই জীবনটা আমার ঘৃণা জন্মে গেছে রে। অন্তরের অন্তঃস্থল থেকে সহস্র ধারায় রক্ত ঝরছে। তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। এখন যা কষ্ট পাচ্ছি, মৃত্যু কি এর চেয়েও যন্ত্রণাদায়ক? একদম কাঁদবে না। এই এই আমি মুখ পেতে দাঁড়াও। গুলি কর নান্টু, তুই আমাকে গুলি কর। একদম কাঁদবে না। বলো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা? বলো বলো বলো, কি সেই শেষ ইচ্ছা? আমার ইচ্ছা, আমার শেষ ইচ্ছা তোর কপালের কাছে চুম্বন রেখে দিয়ে আমি শেষ যাত্রা করতে চাই। তুই আমাকে মা বলে ডাক নান্টু। ভালো ভালো, খুব ভালো। এতদিনে তবে একটা উপযুক্ত ছেলে পেলে।
এটাই তোমার পাওনা নিতে এলাম পাওনা। সে তুই বুঝবি না, তোর মা জানে। মা মা কি বলছে এই লোকটা? পাশের ঘরে গিয়ে বস বাবা, আমি ওকে বিদায় করছি। সুধা, এই লোকটা কি জন্য এখানে এসেছে তা তোমাকে বলতে হবে। বলো বলো কি জন্য এসেছে এই বাড়িতে? কি পাওনা তোমার কাছে? তার মানে মানে জিজ্ঞাসা করছো? হ্যাঁ। লজ্জা করে না? একটা অসহায় মেয়ের কাছ থেকে মাকে তোর মা আসে হাত তুলে ভিকিরির মতো টাকা দিতে লজ্জা করে না তোমার? এই আমি কিন্তু তো চাটাং চাটাং কথা সহ্য করবো না বলে দিচ্ছি। কি করবে তুমি? বেশি কিছু করবো না। তোর বোনকে ভদ্রলোকের মেয়ে বলে বিয়ে দিছিস, আমি শুধু অনিন্দর্শনকে দিয়ে বলবো ওটা ভদ্রলোকের মেয়ে নয়, ওটা হচ্ছে এই বেশ্যার মেয়ে। এ তুই কি করলি লাড্ডু, এ তুই কি করলি? মুহূর্তে উত্তেজনায় আমি আমার নিজের বাবাকে